ওয়ান ঢাকা নিউজের আজকের লাইভে এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে লাইভে কথা বলছি সেটি হলো যে দেশের যে অ্যাম্বুলেন্স ব্যবসা যে দৌরাত্ম্য এবং অ্যাম্বুলেন্স ব্যবসার যে সিন্ডিকেট একই সাথে অ্যাম্বুলেন্স ব্যবসার যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো চিহ্নিত করে আসলে এগুলি সমাধানের ব্যাপারে আসলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের ভূমিকা আসলে তাদের সদিচ্ছা কতটুকু এবং এটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি সম্প্রতি আপনারা জানেন যে গতকাল আমি একটি প্রতিবেদন দেখেছি যেটি আহ, আমাদের যে বেসরকারি টেলিভিশন ও এখন টিভি তারা একটি প্রতিবেদন করেছে সেটি কিন্তু রাজনৈতিক প্রভাব গলা কেটে আয় বছরে 900 কোটি টাকা এবং যেভাবে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসীরা। এই বিষয়টি নিয়ে আমি লাইভে আপনার সাথে কথা বলবো এবং আমি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতের বিভিন্ন যে সমস্যা এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম অবস্থাপনা নিয়ে প্রতিবেদন করেছিলাম আহ, আমার যে সাংবাদিকতার যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে এবং যে সেই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেটি বিষয় নিয়ে আমি কথা বলবো এবং এই অ্যাম্বুলেন্স ব্যবসার সাথে আসলে যে আসলে সিন্ডিকেট যারা জড়িত রয়েছে সিন্ডিকেটের মদদে কারা রয়েছেন কারা তাদেরকে মদত দিচ্ছেন তাদের ছত্রছায়ায় এই সিন্ডিকেট গড়ে উঠছে একই সাথে আসলে এই সিন্ডিকেট ভাঙার বিষয় নিয়ে আসলে যারা সম্পৃক্ত রয়েছেন যারা প্রশাসনে রয়েছেন যারা সরকারে রয়েছেন তাদের ভূমিকা কি রয়েছে পাশাপাশি আসলে এই আমাদের যে অ্যাম্বুলেন্স ব্যবসা রয়েছে এই অ্যাম্বুলেন্স ব্যবসা আসলে কতটুকু রোগী বান্ধব অর্থাৎ রোগী বহন করার জন্য এই অ্যাম্বুলেন্স গুলো পরিচালনা করা হচ্ছে বা এই অ্যাম্বুলেন্স গুলো যে ভাড়া দেওয়া হচ্ছে সেই অ্যাম্বুলেন্স গুলো কতটুকু রোগী বান্ধব অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে রোগী কেনা বেচা এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে এবং এই কথা বলার শুরুতে আসলে আমরা যে বিষয়টি নিয়ে কথা তার আগে আমরা যেটি দেখতে চাচ্ছি সেটি হলো যে এখন টেলিভিশন যে প্রতিবেদনটি করেছে সেই প্রতিবেদনটি আমরা একটু দেখবো দেখে সেখান থেকে আমরা জানবো যে আসলে এরপর থেকে এখানে যে প্রতিবেদনের কিছু অংশ আমরা দেখবো দেখার পরে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। মানে আপনি এখানে সিরিয়াল দেখছেন কিসের সিরিয়াল এখানে তো সিরিয়ালটা দেখে কিসের সিরিয়াল লাগে সেটা বলেন এটা কি শর্ট কল আর এটা লং কল রুগী আপনি নিয়ে আসছেন রুগী গাড়ির ভিতর মারা গেছে রুগী গাড়ি আলাদা নিতে পারবে না লাশ নামাজ দিতে হবে ওদের গাড়িতে পাঠাবে আর যখন আলোতে আসবে দেখবেন যে আপনি যদি ধরতে চান দেখবেন আপনি এইখানে আমি নেই লাল নীল এই আলোর চিহ্নে দর্শক সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের শরীয়তপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে যে অনুসন্ধানী প্রতিবেদন করেছে এই এখন টেলিভিশন সে অনুসন্ধানী প্রতিবেদনটি আমার পিছনে আপনারা দেখছেন সেটি চলছে এবং আমি পাশাপাশি একটু আলোচনা করতে চাচ্ছি এই অ্যাম্বুলেন্স ব্যবসার বিষয়ে প্রথমত যে অ্যাম্বুলেন্স ব্যবসার যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আসলে সিন্ডিকেট বলতে যেটি দেখছি সেটি হলো যে রোগীকে জিম্মি করে যে ভাড়া আদায় যে ভাড়া আদায়ের যে কার্যক্রম সেটি একটি চক্র একটি সংগঠন বলবো এবং একটি দল মিলে তারা কিন্তু এই জোর সাজস করে তারা কিন্তু এই রোগীর যে ভাড়া আদায়ের যে কার্যক্রম অতিরিক্ত ভাড়া আদায়ের যে কার্যক্রম সেটি কিন্তু করে আসছে তার আগে আমি আমাদের দেশের যে সরকারি অ্যাম্বুলেন্স সেই সরকারি অ্যাম্বুলেন্স আসলে কি কাজে ব্যবহার হচ্ছে সেটি নিয়ে আগে কথা বলতে চাই কারণ দেশের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে যে হাসপাতালে রোগীর সেবার জন্য সাধারণ রোগীরা আসেন এবং গরিব অসহায় রোগীদের কম খরচে অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার জন্য তাদের যে একটি আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কিন্তু একেবারেই কিন্তু পূরণ হয় না সেটা আমরা বলতে পারবো কারণ এখানে সরকারি অ্যাম্বুলেন্স একেবারেই থাকে না বেসরকারি অ্যাম্বুলেন্সের উপরে কিন্তু মানুষ
বেশি নির্ভর করছেন। এবং এই সরকারি অ্যাম্বুলেন্স আসলে কি কাজে লাগে আমার দেখা আহ, এবং তথ্য বলছে যে সরকারি যে অ্যাম্বুলেন্স সংখ্যা এমনিতেই কিন্তু হাসপাতালে যে রোগী চাহিদা সে চাহিদা অনুপাতে একেবারেই থাকে না। তার উপরে আসলে যে অ্যাম্বুলেন্স গুলো হাসপাতালে কেনা হয়, বেশিরভাগ অ্যাম্বুলেন্স ব্যবহার হয় হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন বা হাসপাতালের প্রশাসনিক কাজ বা হাসপাতালের জরুরি কাজে আসলে এসব অ্যাম্বুলেন্স ব্যবহার হয়। এসব অ্যাম্বুলেন্স বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রোগী বহন করার জন্য সরকারি অ্যাম্বুলেন্স একেবারে কিন্তু ব্যবহার করা হয় না। বিশেষ করে আমরা ঢাকার যেই বিশেষায়িত হাসপাতালগুলো রয়েছে, যেই বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলো ঘুরলেই কিন্তু আমরা জানতে পাই, দেখতে পাই যে হাসপাতালের সামনে অসংখ্য বেসরকারি অ্যাম্বুলেন্স থাকে। এসব অ্যাম্বুলেন্সের কোথাও কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স একটি বা দুইটি দেখা গেল, সেগুলো কিন্তু ওই হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসক বহনের জন্যই বা হাসপাতালের অন্যান্য কাজ করার জন্য কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং দ্বিতীয় যে বিষয়টি এখানে যে সমস্যাটি রয়ে গেছে যে সরকারি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত না থাকার কারণে, সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস না থাকার কারণে বেসরকারি অ্যাম্বুলেন্সের যেই দৌরাত্ম্য এবং তাদের যেই সিন্ডিকেট করার যেই আহ, প- পরিস্থিতি তৈরি করা, সে তৈরি করা করে দিচ্ছে কারা? সে তৈরি করে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ একটি হাসপাতালে যদি পর্যাপ্ত বা অন্তত আহ, অন্তত যদি শতকরা অন্তত 40% যদি অ্যাম্বুলেন্স সেবা থাকতো, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু রোগীদের যেই অ্যাম্বুলেন্সের যে দৌরাত্মের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই কিন্তু কমতো। এবং দ্বিতীয়ত যে বিষয়টি হলো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। আমরা জানি যে আসলে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, সংশ্লিষ্ট যে ক্ষমতাসীন দলের বা ক্ষমতাসীন যারা থাকেন বা যারা আসলে শীর্ষ স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দল থাকেন, তাদের যারা নেতাকর্মী থাকেন, অনেকেই যারা আমরা আসলে এটার জন্য যারা শীর্ষ রাজনৈতিক দলকে আমরা দোষারোপ করবো না, এটার জন্য আমরা সংশ্লিষ্ট যিনি রাজনৈতিক দলকে ব্যবহার করছেন তাদেরকে আমরা দোষারোপ করব। তাদের যে দৌরাত্ম্য, তাদের রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন এলাকায় যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট গড়ে তুলছে। এবং আমরা জানি যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি রয়েছে, এবং অ্যাম্বুলেন্স এই মালিক সমিতি শুধু ঢাকা নয়, অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্য সারা বাংলাদেশে। এবং সারা বাংলাদেশে তাদের প্রত্যেকটি কমিটি রয়েছে, তাদের সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে তাদের যেই সাংগঠনিক কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাই। এবং অর্থাৎ ঢাকাতে যদি কোনো একটি অ্যাম্বুলেন্সের কোনো তথ্য দিই বা অ্যাম্বুলেন্সের একটি নির্দেশনা সিলেট পর্যন্ত পৌঁছাতে হয়, সেক্ষেত্রে যেই সংগঠনের সংগঠনের যে চেইন অফ কমান্ড রয়েছে, সেই চেইন অফ কমান্ডের মাধ্যমে কিন্তু এসব নিয়ন্ত্রণ হয়। এবং যেটি বলছিলেন বা আমরা এই প্রতিবেদন থেকে যেটি দেখেছি, যে এখানে যে তথ্যটি এসেছে অনুসন্ধানে, সেটি হলো যে বিভিন্ন এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু সক্রিয় রয়েছে। এটি কিন্তু সত্যি। এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং এই সিন্ডিকেটের মাধ্যমেই কিন্তু আসলে যে ভাড়া নৈরাজ্য, অ্যাম্বুলেন্স ব্যবসা, সে ভাড়া নৈরাজ্য কিন্তু এক চলমান রয়েছে। ভাড়া নৈরাজ্য কিন্তু থামছে না, কমছে না। এবং এই বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির আহ, আহ, থেকে পাওয়া তথ্য আমি যেটি আপনাদেরকে বলছি, সেটি হলো যে তাদের কিন্তু একটি ভাড়ার চার্ট তৈরি করা রয়েছে। অর্থাৎ সারা বাংলাদেশে তারা কোন জেলায় কত টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া যাবে, ভাড়া দেবে, তার জন্য নির্ধারিত যে চার্ট রয়েছে, তারা সিন্ডিকেট এমন ভাবে তারা তৈরি করে নিয়েছে, সেই চার্টের বাইরে তারা খুবই কম আহ, সাধারণ রোগীদের সেবা দিয়ে থাকেন। এটি কিন্তু আমরা দেখেছি। এবং এই যেটি বলছিলাম তার এই সিন্ডিকেটের সাথে জড়িত যাদের কথা বলছিলাম, যে আসলে প্রভাবশালী যারা আহ, বিভিন্ন আহ, দলের নাম ভাঙিয়ে তারা কিন্তু আমি বলবো যে তারা এই ধরনের সিন্ডিকেটের ব্যবসা তারা করে থাকেন। কিন্তু যদি একটি দলের সর্বোচ্চ পর্যায়ে কথা আমরা বলি, আসলে অধৈ তারা এই বিষয়টি জানে না, এমনটাও কিন্তু রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ অ্যাম্বুলেন্স অমুক দল, বাংলাদেশ অ্যাম্বুলেন্স অমুক দল, এইভাবে নামের উপরে এই বিষয়গুলো চলে আসছে। এই এই বিষয়গুলো আসলে যারা একটি রাজনৈতিক দল যারা রয়েছেন, তাদের নাম ভাঙিয়ে যদি কেউ কিছু করে থাকে, এই বিষয়টি আসলে তাদের দেখা উচিত, তাদের এই বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। এবং যে বিষয়টি নিয়ে আমি
সবার আগে কথা বলতে চাই দর্শক, সেটি হলো যে আমাদের দেশে যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে, বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স গুলো আসলে কতটুকু রোগী বহনের জন্য উপযুক্ত, সেটা কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদনে কিন্তু উঠে আসছে। আমাদের দেশে যেই বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো রয়েছে, যে বেশিরভাগ এই অ্যাম্বুলেন্স, আমি বলবো যে শতকরা শতকরা 80% অ্যাম্বুলেন্সে যা 80% অ্যাম্বুলেন্সে রোগী বহনের উপযুক্ত নয়। অর্থাৎ একটি অ্যাম্বুলেন্সে যে ধরনের আহ, আহ, যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে তাদের রোগীর আহ, যে অন্যান্য যে আসন, এবং একই সাথে সে একটি অ্যাম্বুলেন্সে রোগী বহন কালীন সময় একজন চিকিৎসকের উপস্থিতি থাকার যে বিষয়টি, এগুলি কি আছে অদৈ? একেবারেই কিন্তু নেই। সিন্ডিকেটের চাইতে সবচেয়ে বড় অপরাধের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু যে নিয়মতান্ত্রিক ভাবে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার যেই আহ, যেই নিয়ম, সেটি কিন্তু নেই আমাদের দেশে। এবং এগুলি দেখবে কে? এগুলি দেখার জন্য তারা মনিটরিং করবে, কারণ অ্যাম্বুলেন্স পরিচালনা কোনো নীতিমালা নেই। নীতিমালা যেখানে নেই, সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে অ্যাম্বুলেন্সের যেই অব্যবস্থাপনা, অরাজকতা যেগুলো রয়েছে, সেই অরাজকতা অব্যবস্থাপনা তারা সমাধান করবে। এবং আমি আপনাকে বলছি যে, আপনাদের যেটি বলছি যে 80% অ্যাম্বুলেন্স সার্ভিসের 80% অ্যাম্বুলেন্স সার্ভিসের তাদের যেই সার্ভিস থাকার কথা অ্যাম্বুলেন্সে, সেই সার্ভিস একেবারেই নেই। এই যে প্রতিনিয়ত রোগী এক জেলা থেকে অন্য জেলায়, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সবচেয়ে বড় যেই সংখ্যার যে জায়গাটি, সেই জায়গাটি যদি বলি, সেটি হলো যে একটি অ্যাম্বুলেন্সে চিকিৎসকের উপস্থিতি তো একেবারেই থাকে না, যেটি সরকারি নিয়ম অনুযায়ী বা অ্যাম্বুলেন্স পরিচালনার ক্ষেত্রে শর্ত থাকার কথা। সেই জায়গাতে কিন্তু সেই জায়গাতে একজন রোগীর যদি তার যদি শারীরিক অবস্থা খারাপে সে যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, অর্থাৎ আমরা মনে করি যদি যে চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীকে একটি অ্যাম্বুলেন্স বহন করে নিয়ে আসছে, পথে যদি সেই রোগীর আহ, শারীরিক অবস্থা যদি সংকটাপন্ন হয়, সেক্ষেত্রে আসলে তাকে তার কি ধরনের সেবা দিতে হবে, বা তার যে অক্সিজেনটা চলছে অ্যাম্বুলেন্সে, সেই অক্সিজেনের মাত্রা কতটুকু বাড়াতে হবে, কতটুকু কমাতে হবে, এই কাজটি করছে কে? এই কাজটি করছে অ্যাম্বুলেন্সের চালক। তিনি কি একজন অ্যাম্বুলেন্সের চালক, তার পক্ষে এটা কি অধৈ করা সম্ভব? তিনি কিন্তু এটা করছেন। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে রোগী যখন এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা, উপযুক্ত পরিমাণের পরিষেবা বা এটা অ্যাম্বুলেন্সের যেভাবে যেসব ব্যবস্থাপনা থাকার কথা, সেসব ব্যবস্থাপনা না থাকার কারণে আহ, রাস্তায়, অর্থাৎ পথেই কিন্তু অনেক রোগী মারা যাচ্ছে। এটি কিন্তু সবাই জানা। এটি কিন্তু এটি স্বাস্থ্য খাতে যারা সংশ্লিষ্ট রয়েছেন, অনেকেই কিন্তু বিষয়টি জানেন। জানার পরও কিন্তু আসলে এই ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা, বা এই ব্যাপারে পদক্ষেপের যে আশার আলো, সে আশার আলো কিন্তু আমরা কখনোই কিন্তু দেখতে পাই না। একই সাথে আমরা যে অ্যাম্বুলেন্সের যে অন্যান্য যে সুযোগ সুবিধার পাশাপাশি সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে আগেও আমি বলেছি আপনাকে। এবং অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে আমি এখন বলবো, যে অ্যাম্বুলেন্স ব্যবসা কিন্তু এখন বেশ, আমরা বলবো যে অ্যাম্বুলেন্স ব্যবসা বেশ আহ, আহ, লাভজনক ব্যবসা, এবং এর চেয়ে মজাদার ব্যবসা আর হতে পারে না। কারণ কেননা অ্যাম্বুলেন্স ব্যবসার এখন সবচেয়ে রোগী বহন করার চাইতে অধিক মুনাফা, অধিক লাভ যেটা, সেটা হলো যে রোগী কেনা বেচা। এই তথ্যটি অনেকেই কিন্তু জানেন, আবার অনেকেই জানেন না। অনেক অ্যাম্বুলেন্স চালক রয়েছে, অনেক অ্যাম্বুলেন্স মালিক রয়েছে, অসৎ মালিক, অসৎ চালক রয়েছেন। একজন রোগী দেশের দূর দূরান্ত থেকে ঢাকায় আনা হচ্ছে, বা কোনো জেলা শহর থেকে ঢাকায় কোনো বিশেষায়িত হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। সেই অ্যাম্বুলেন্স চালক অনেক সময় বিভিন্ন অ্যাম্বুলেন্সের চালক বা মালিক বেশিরভাগ সময়ই বিভিন্ন ক্লিনিকের সাথে তাদের একটি যোগাযোগ থাকে।
তাদের রুগী নিয়ে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে ওই অ্যাম্বুলেন্স চালক সারা রাত সারাদিন সে রাস্তায় রুগীর স্বজনদের নানাভাবে তারা প্রলোভন দেখায়, নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে আপনি ঢাকা মেডিকেলে যাচ্ছেন, সেখানে রুগী ভর্তি হতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। আপনি ঢাকা মেডিকেলে, আপনি সোহরাওয়ার্দী হাসপাতালে যাচ্ছেন, সেখানে চিকিৎসা ভালো না। আপনি অমুক সরকারি হাসপাতালে যাচ্ছেন, সেখানে আপনার রুগীর ভালো চিকিৎসা হবে না। আমরা আপনাকে এর চেয়ে ভালো কোনো জায়গায় নিয়ে যাই, আপনার কিছু টাকা পয়সা খরচ হলেও আপনি ভালো সেবা পাবেন। এই যে সরকারি হাসপাতালে চিকিৎসার সেবার ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ এমনিতেই রয়েছে, তারপরেও কিন্তু এই অভিযোগগুলোকে আরো বিভিন্নভাবে রোগী এবং রোগীর স্বজনদেরকে এমন ভাবে বোঝানো হয় যার কারণে পথের মধ্যে যারা যে রোগীটি সিলেট থেকে ঢাকা মেডিকেল কলেজে আসছে, ঢাকা মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়েছে, দেখা যাচ্ছে যে পথেই তাকে ঢাকার অন্য কোনো ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লিনিকে নেওয়ার ফলে কি হচ্ছে, সে ক্লিনিক থেকে সে অ্যাম্বুলেন্স চালক বা অ্যাম্বুলেন্সের মালিক মোটা অঙ্কের একটি টাকা পাচ্ছেন ওই রোগীকে নিয়ে যাওয়ার বিনিময়ে। এবং ওই ক্লিনিকের মালিক কি করছেন, ওই রোগীকে দীর্ঘদিন ধরে রেখে তার কাছ থেকে মোটা অঙ্কের বিল করছেন এবং সেখান থেকে একটি কমিশন ওই চালক বা মালিকের পকেটে যাচ্ছেন। এই তথ্যটি কজনে জানেন? এই তথ্যটি কিন্তু অনেকেও জানেন, জানার পরও কিন্তু কোনো পদক্ষেপ নেই। আমি মনে করছি যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট করে ভাড়া বাড়ানোর চাইতে সবচেয়ে বড় অপরাধের যে জায়গাটি, সেটি হলো যে রোগী কেনা বেচার যেই প্রথা চলছে সেই জায়গাটি বন্ধ হওয়া। এবং অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট নিয়ে আমরা এই প্রতিবেদনে দেখছিলাম, এখন টেলিভিশনের এই প্রতিবেদক তিনি কিন্তু অনুসন্ধানী যে রিপোর্টটি করেছেন, সেখানে তিনি বিভিন্ন সিন্ডিকেটের আস্তানা এবং সিন্ডিকেটের বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট কোথায় আছে? অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট হাসপাতালগুলোর ভিতরেই থাকেন। এরা সরকারি কর্মচারী, এদের মাধ্যমেই হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ভাড়ার যেই মধ্যস্থতা সেটি কিন্তু করা হয়। তারা একটি রুগীকে সহযোগিতা করছেন, রুগী সেটা জানেন যে একজন হাসপাতালের, আমরা ধরে নিলাম একজন হাসপাতালের ওয়ার্ড মাস্টার বা একজন হাসপাতালের ওয়ার্ড বয়, তিনি রুগীকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করিয়ে দেওয়ার কথা বলছেন। রুগী মনে করছে তাকে তিনি সহযোগিতা করছেন, অথচ ওই ওয়ার্ড মাস্টার বা ওয়ার্ড বয়ের সাথে বা হাসপাতালের যে সিকিউরিটি দায়িত্বে থাকে আনসার সদস্যরা, তাদের সাথে এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কি যোগাযোগ রয়েছে। একটি কমিশন অর্থের বিনিময়ে কিন্তু তাদেরকে এই অ্যাম্বুলেন্স পাইয়ে দেওয়া হচ্ছে, যার কারণে এই যে আমরা শুনি অ্যাম্বুলেন্সের ভাড়া যে এখান থেকে ঢাকা যদি আমরা বলি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে উত্তরা যেতে একজন রোগী অ্যাম্বুলেন্স ভাড়া ধরা হচ্ছে ৩,০০০ টাকা, যে ভাড়াটি স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল ১২০০ টাকা, তাহলে এত অতিরিক্ত ভাড়া কেন আসছে? এই যে 10%, 15%, 20% কমিশন, এই কমিশনটা খাচ্ছে কারা? সবচেয়ে বেশি কিন্তু এই হাসপাতালের মধ্যে এই দালাল চক্র কিন্তু খাচ্ছে। এবং যে জায়গাটি কিন্তু এর আগে আমি আপনাকে আবারও বলছি, সেটি হলো যে ক্লিনিকের মালিকদের সাথে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের যে একটি যোগাযোগ, এই যোগাযোগের কারণে তাদের যে রুগী ভাগিয়ে নেওয়া, এই রুগী ভাগিয়ে নেওয়ার কাজে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখছে কিন্তু এই ক্লিনিকের মালিক এবং অ্যাম্বুলেন্সের যে মালিক এবং চালক। অনেক সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযান দেখি, অভিযান আমরা বিভিন্ন সময় আমিও কিন্তু সেটি সংগ্রহ করেছি। কিছু দালাল চক্র ধরা হলো, কিন্তু প্রকৃত আসলে দালাল যারা রয়েছে, প্রকৃত আসলে এই ধরনের রোগী ভাগিয়ে নেওয়ার সাথে যুক্ত যারা রয়েছে, তারাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখছে। হাসপাতালের ভিতরে থাকা সরকারি কর্মচারী, মাঝখানে রয়েছে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী বা অ্যাম্বুলেন্স চালক, তারপরের পাটে রয়েছে বিভিন্ন ক্লিনিকের মালিক। সবকিছু মিলিয়ে একটি কথা আমি বলবো যে আসলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা যদি নিশ্চিত করা যেত, তাহলে কিন্তু এই বেসরকারি অ্যাম্বুলেন্স যে দৌরাত্ম্য এবং
এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, এই সিন্ডিকেট কিন্তু অনেকটাই কিন্তু কমে যেত বলে আমরা বিশ্বাস করি। তো সবচেয়ে যে জিনিসগুলি আমি আগেও বলছিলাম যে বিভিন্ন অ্যাম্বুলেন্সের মাধ্যমে যে অ্যাম্বুলেন্সের যে সেবা, এই সেবা বা দৌরাত্ম্য কিন্তু কিন্তু চলছে। এবং আরেকটি সরকারি ভাবেও কিন্তু অ্যাম্বুলেন্স যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দেখছি যে 999 এর মাধ্যমে যদি আমরা যোগাযোগ করি, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছি আমরা। 999 এর মাধ্যমে যোগাযোগ করে 999 আমাদের যে সহযোগিতা করছেন, সেটি হলো যে আমাদের সাথে অ্যাম্বুলেন্স মালিকের যোগাযোগ করিয়ে দিচ্ছেন, বা অ্যাম্বুলেন্স মালিককে তাদের কাছে যে তালিকাভুক্ত অ্যাম্বুলেন্সের নাম্বার গুলো রয়েছে, তারা তাদেরকে জানাচ্ছেন অমুক এলাকায় অমুক এই নাম্বারে অ্যাম্বুলেন্স প্রয়োজন, তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু কত টাকা ভাড়া, কত টাকা কি, এই বিষয়টি নিয়ে কি কখনো প্রশাসনের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হয়েছে? কখনোই কিন্তু এটি করা হয় না। অর্থাৎ শুধুমাত্র কন্ট্রাক্ট করে দেওয়ার কাজটি কিন্তু 999 এর পক্ষ থেকে আমরা পাচ্ছি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় চলে আসছে, কিছু কিছু অ্যাপ সার্ভিস রয়েছে যারা কমিশন ভিত্তিক অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে। আসলে তাদের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স নেই, তারা একটি অ্যাপ নিয়ে বসেছে বা তারা একটি অফিস খুলে বসেছে, তারা মিডিয়া হিসেবে কাজ করছে। এই যে অ্যাম্বুলেন্সের বাড়তি ভাড়া, এই ভাড়াটা কিন্তু এখানেও কিন্তু যাচ্ছে। একটা যে 20%, 15% যেই কমিশন আসছে, 10% যে কমিশন আসছে, এই কমিশন কিন্তু ওই ভাড়ার সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ সরাসরি কোনো আমরা বলবো যে সরাসরি যদি একজন যেই রুগী এবং একই সাথে যে অ্যাম্বুলেন্স মালিক, আহ, তাদের মধ্যে যদি অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে একটি যোগাযোগ করা যায়, তাহলে কিন্তু ভাড়া অনেকটা কমে। তবে আরেকটি জায়গায় সেটি হলো যে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দেওয়াটা কিন্তু এখন সময়ের দাবি। সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দেওয়া কিন্তু সময়ের দাবি, এবং অ্যাম্বুলেন্স যে নীতিমালা, সেই নীতিমালায় অ্যাম্বুলেন্স ব্যবসাকে নিয়ে আসাও কিন্তু এখন সময়ের দাবি। এবং যেটি আগেও বলেছি, আমি আবারও বলছি যে অ্যাম্বুলেন্স সেবা, সরকারি অ্যাম্বুলেন্স সেবা আহ, একেবারে রুগীরা পায় না, এটা আমরা একেবারে হলফ করি কিন্তু বলছি। এবং একই সাথে কিন্তু সরকারি অ্যাম্বুলেন্স যা থাকে, সেগুলো সরকারি ওই সংশ্লিষ্ট হাসপাতালের নিজস্ব চিকিৎসক পরিবহন কাজই ব্যবহার হয়। এর এই যে বিভিন্ন রকমের ফাঁকফোকর রয়েছে, এই ফাঁকফোকরের কারণে আসলে বিভিন্ন হাসপাতালের সামনে আমরা বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আমরা দেখছি। এবং বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনলাইনে আমরা বিভিন্ন সময় কিন্তু প্রতিবেদন আমরা আসছে যে এই যে অ্যাম্বুলেন্সের যে দৌরাত্ম্য, সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কারণে যেই সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা। এবং সবার আগে যে জায়গাটি নিয়ে সরকারের এই মুহূর্তে কাজ করার দরকার বলে মনে করছি, সেটি হলো যে দেশে যে বেসরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্স গুলো চলছে, সেই অ্যাম্বুলেন্স গুলো যে রুগীর সেবা, সেই রুগীর সেবা শতভাগ নিশ্চিত করা। অর্থাৎ একটি অ্যাম্বুলেন্সের মধ্যে রুগীর সেবার জন্য কি কি থাকা প্রয়োজন, অ্যাম্বুলেন্সের মধ্যে সরকারি নীতিমালায় কি কি থাকা প্রয়োজন ছিল, সেগুলো নিশ্চিত করা। এবং একজন প্রতিটি অ্যাম্বুলেন্সে যে একজন চিকিৎসক থাকবে, এই তথ্যটি আসলে কয়জন রোগী স্বজন জানে? চিকিৎসক থাকা যে বাধ্যতামূলক, এই কথাটি কয়জন রোগী স্বজন জানে? আসলে কি সেটা কি থাকে? সেটা কি হচ্ছে? কিছুই কিন্তু হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যেই শর্তগুলো থাকে একটা অ্যাম্বুলেন্স পরিচালনার ক্ষেত্রে, সেই শর্তের একটা শর্ত অনেক সময় মানা হয় না, অথচ সেসব অ্যাম্বুলেন্স করে মুমূর্ষু রোগীদের কিন্তু বহন করা হচ্ছে। অতএব সরকারের পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের কথা বারবার আসছে, সিন্ডিকেট, অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু আসলে যে ভিতরে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করা কিন্তু বড় কোনো ঘটনা নয়। এগুলি সহজেই কিন্তু চিহ্নিত করা যায়। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটি হলো যেটি বলছিলাম যে অ্যাম্বুলেন্সের ভিতরে যেই শর্ত সাপেক্ষে কি কি থাকা প্রয়োজন ছিল, সেগুলো তো একেবারেই নেই। যে এগুলো দেখার দায়িত্ব কার? অবশ্যই বিআরটি এর। প্রতি বছর যখন একটি অ্যাম্বুলেন্স যখন বিআরটি তে যায় ফিটনেস চেক করার জন্য, তার অ্যাম্বুলেন্স ফিট আছে কিনা,
তখন কিন্তু যদি বিআরটিএ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি এটি সঠিকভাবে তারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে কিন্তু এইসব অ্যাম্বুলেন্স গুলো কিন্তু আমরা বলবো যে 80% অ্যাম্বুলেন্স ঝরে পড়বে, এবং হয় এসব অ্যাম্বুলেন্স গুলো আবার নতুন করে তাদের যে শর্ত রয়েছে বুলেট পরিচালনার, অ্যাম্বুলেন্সের কি কি সার্ভিস থাকা দরকার, কি কি রোগী সেবার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে কি কি ব্যবস্থা থাকা দরকার, সেগুলো তারা নিশ্চিত করে তারা কিন্তু বিআরটিএ থেকে তারা তাদের রেজিস্ট্রেশনটি ফিটনেস সার্টিফিকেট তারা দিতে পারছে। কিন্তু এটি কি দেখা হচ্ছে? বিআরটিএ কে এটি দেখছেন? আমাদের দেশে যে গণপরিবহন গুলো নির্দ্বিধায় ঢাকা শহরে যে গণপরিবহন গুলো চলছে, ফিটনেস বিহীন গণপরিবহন গুলো চলছে, সেগুলো কিন্তু প্রতি বছর কিন্তু তারাও কিন্তু ফিটনেস ফিটনেস সনদ তারা রেনু করেন। সেই ফিটনেস সনদ তারা রেনু করতে গিয়ে কিন্তু তারা সেই রং চং করে কিন্তু তাদের যে গাড়িটি তারা নিয়ে আসছেন আবার ফিট করে, সেটি কিন্তু একই ক্ষেত্রে একই বিষয়টি কিন্তু কাজ করছে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে। অ্যাম্বুলেন্সের ভিতরে শর্ত মানা হচ্ছে না, কোনো শর্ত নেই, কোনো কিছু মানা হচ্ছে না, অথচ কিন্তু সেই সব অ্যাম্বুলেন্স পেয়ে যাচ্ছে তারা ফিট। অতএব রোগী সেবা নিশ্চিত করার জন্য বা এই যে অ্যাম্বুলেন্স সেবার সিন্ডিকেট বলেন বা এই যে অ্যাম্বুলেন্স গুলো রোগীর সেবা নিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা থাকবে এগুলো দেখার জন্য সরকারের যেই যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারাই কিন্তু সবার আগে দায়ী। তারা যদি এই বিষয়গুলো নিশ্চিত করতে পারতো তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সমাধান হয়ে যেত। এবং সরকারি পর্যায়ে এত সরকারি স্বাস্থ্য খাতে এত এত টাকা তারা বিনিয়োগ করছেন, এত এত টাকা ভর্তুকি দিচ্ছেন, কিন্তু এই যে অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে কেন সরকার পিছিয়ে আছেন? কেন একটি হাসপাতালে অন্তত 30 থেকে 40% অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না? এর পিছনেও কিন্তু এই সিন্ডিকেটই কাজ করছেন। হাসপাতালে যিনি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি প্রতি বছর প্রতি বছরে বাৎসরিক যেটি আমরা বলবো বাৎসরিক তিনি বিভিন্ন চাহিদা পত্র সরকারের কাছে তিনি জানান, ওষুধপত্র থেকে শুরু করে হাসপাতালে যাবতীয় প্রয়োজন সরঞ্জামাদি কি প্রয়োজন। সেক্ষেত্রে কি হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন, যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তিনি হাসপাতালের জন্য 10টি অ্যাম্বুলেন্স প্রয়োজন, 20টি অ্যাম্বুলেন্স প্রয়োজন, এই বিষয়টি নিয়ে তিনি কথা বলতে পারছেন না? নাকি তিনি পারছেন কিন্তু তিনি চাচ্ছেন না? তিনি চাচ্ছেন যেন মানুষ যেন বেসরকারি অ্যাম্বুলেন্সের উপর যেন নির্ভর করে থাকে। আজকে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু বেসরকারি যে অব্যবস্থাপনার মাধ্যমে এই যে অ্যাম্বুলেন্সের যে বিশৃঙ্খলা এবং অ্যাম্বুলেন্সের যে দৌরাত্ম, সেই দৌরাত্ম কিন্তু চলমান রয়েছে। অতএব অ্যাম্বুলেন্স সেবার যেই সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের অন্যতম হোতাই আমি বলবো, আমার তথ্য বলছে, আমার বেশ কিছু প্রতিবেদন দীর্ঘদিনের যে কাজগুলো আমি করে আসছি স্বাস্থ্য খাত নিয়ে, সেখানে তথ্য বলছে যে হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, হাসপাতালে যারা সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, একই সাথে হাসপাতালের সাথে সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষই কিন্তু এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করে এটা সমাধান করতে হবে। এবং পাশাপাশি যারা রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকা ভিত্তিক যে অ্যাম্বুলেন্স ব্যবসার প্রভাব গড়ে তুলেছে, অ্যাম্বুলেন্স ব্যবসার যেই তারা রাজ্য গড়ে তুলেছে, সেটি কিন্তু ভেঙে দেওয়ার জন্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে, তাদেরও নজর দিতে হবে যে তাদের নাম ভাঙিয়ে কারা বিভিন্ন এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবসা করছেন, তাদেরকেও চিহ্নিত করে তাদেরকে প্রকাশ্যে দলীয় যে কোনো প্রেসের মাধ্যমে তাদের ব্যাপারে জানাতে হবে। এবং একই সাথে যেটি বলছিলাম যে যারা সরকারি এই বিআরটিএ রয়েছে, যারা আসলে একটি অ্যাম্বুলেন্সে যে যাত্রী বান্ধব করার জন্য, একটি অ্যাম্বুলেন্সে রোগী বান্ধব করার জন্য বা রোগী বহন করার জন্য যে যা যা রকমের সুযোগ সুবিধা থাকার কথা, যা যা রকমের সুযোগ সুবিধা
নিয়ে অ্যাম্বুলেন্সটি পরিচালনা হওয়ার কথা ছিল সেগুলি নিশ্চিত করার জন্য বিআরটিএ কিন্তু এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। অতএব শুধু একটি সিন্ডিকেট অমুক জনিত একটি সিন্ডিকেটের মাধ্যমে শত হাজার হাজার কোটি টাকা লোপাট পাচার এই কথাগুলোর মধ্যে কিন্তু শুধু যে বাহিরের মানুষই জড়িত তা কিন্তু নয়, এর সাথে যারা সহযোগিতা করছেন তারা কিন্তু এই যারা প্রশাসনের সংশ্লিষ্ট রয়েছেন তাদের ভূমিকা কিন্তু অন্যতম। অতএব তাদেরকে আগে ঠিক হতে হবে, তাদেরকে আগে তাদের জায়গাটা দেখাতে হবে যে আমি আমার দায়িত্ব পালন করছি, আমি একটি অ্যাম্বুলেন্সের সঠিক সার্ভিসের জন্য বা একটি অ্যাম্বুলেন্সের যা যা সার্ভিস দরকার, একটি অ্যাম্বুলেন্সের ভিতরে একটা রুগীর যা যা সেবা দরকার সেগুলো নিশ্চিত হওয়ার জন্য তার যে ফিটনেস সেই ফিটনেস আমি তাকে দেখে তারপর দেব। ফিটনেস ছাড়া আমি একটি অ্যাম্বুলেন্সও অনুমোদন করব না। অর্থাৎ আপনি অ্যাম্বুলেন্সে যদি আপনি একটি অ্যাম্বুলেন্সকে যদি প্রশাসনিকভাবে ধরা হয় এবং কাগজপত্র চেক করা হয়, কাগজপত্র আপনি দেখবেন যে সবকিছু ফিট কিন্তু ভিতরে কিন্তু আনফিট। অতএব এই জায়গাটি নিয়ে কাজ করতে হবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমি নিয়ে গুরুত্বপূর্ণ যেটি বলছি যে অ্যাম্বুলেন্স সেবার যে চালকদের সাথে বা মালিকদের সাথে যে বিভিন্ন ক্লিনিকের মালিকদের যে দৌরাত্ম যোগাযোগ বা তাদের যে ব্যবসায়িক একটি যে চুক্তি সেটি কিন্তু ভেঙে দিতে হবে। কারণ এইসব অ্যাম্বুলেন্স চালক এবং মালিকরা যদি রুগী না নিয়ে যায় তাহলে কিন্তু ওইসব ক্লিনিক গুলো কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে। বেশ কিছু ক্লিনিক রয়েছে, বিশেষ করে আমরা অনেক ঢাকাতে অনেক বড় বড় ক্লিনিক রয়েছে, অনেক অলিগলিতে অনেক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে, অনেক ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেগুলি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত নয় বা স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাভুক্ত হলো স্বাস্থ্য অধিদপ্তরের যেই নিয়মতান্ত্রিক ভাবে এইসব ক্লিনিক গড়ে ওঠার কথা সেগুলো তারা মানছে না। ওইসব ক্লিনিকে কিন্তু এইসব রুগী চলে যাচ্ছে, রুগীদের ভাগিয়ে নিচ্ছে। অর্থাৎ অ্যাম্বুলেন্স চালক বিভিন্নভাবে একটি সরকারি হাসপাতাল সম্পর্কে নানা রকমের দোষ দেখিয়ে বুঝিয়ে একজন রুগীকে কিন্তু একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানোর ব্যবস্থা করছে, তার সেখানে চিকিৎসা হচ্ছে, সেখানে মোটা অঙ্কের টাকা আদায় হচ্ছে, সেখান থেকে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী অ্যাম্বুলেন্স চালক ভালো একটি সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু সবচেয়ে বড় ঘটনা। সবচেয়ে বড় ঘটনা হলো এটা, অ্যাম্বুলেন্স ব্যবসার সবচেয়ে বড় অনিয়ম অব্যবস্থাপনা যদি বলি, সবচেয়ে বড় অনিয়ম অব্যবস্থাপনার ঘটনা হলো কিন্তু এই অ্যাম্বুলেন্স ব্যবসার রোগী কেনা বেচা বিষয়টি। অতএব এটি বন্ধ হওয়া দরকার। এটি কিন্তু সিন্ডিকেট, একটি সিন্ডিকেটের যে আমরা দেখছি যে এখন টেলিভিশনে যে প্রতিবেদনে যে 1000 কোটি টাকার যে লোপাটের কথা বলা হচ্ছে, এভাবে কিন্তু রুগী কেনা বেচা করে কিন্তু 1000 কোটি টাকা কেন, এর চেয়ে বেশি হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে। এই টাকাগুলো যাচ্ছে, এই টাকাগুলো নেওয়া হচ্ছে এই গরিব অসহায় রোগীদের পকেট থেকে, যারা তাদের সহায় সম্বল বিক্রি করে ঢাকাতে আসছেন চিকিৎসা করানোর জন্য, তাদের পকেট কেটে এইসব টাকাগুলো নেওয়া হচ্ছে। অতএব এই যে অ্যাম্বুলেন্স ব্যবসায় কিন্তু বেশ রমরমা ব্যবসা আমরা বলতে পারবো, যে এখানে একটি ইনভেস্ট করলে আপনি যদি অ্যাম্বুলেন্স কিনতে পারেন, আর যদি অ্যাম্বুলেন্সের সংগঠন রয়েছে সেই সংগঠনের কাছে যদি আপনার অ্যাম্বুলেন্সটি আপনি ভাড়ায় দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার আপনার জীবনে আর কিছু প্রয়োজন হবে না। এবং এই যে অ্যাম্বুলেন্স যারা বিভিন্ন সংগঠনগুলো রয়েছে বা এলাকা ভিত্তিক যে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী রয়েছে, এটা অনেকটা কিন্তু গাড়ি ব্যবসার মতো। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। যেমন ঢাকা গাবতলীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, বেশ কয়েকটি ব্যানার রয়েছে, যেসব ব্যানারের অধীনে যারা পরিবহন ব্যবসা করছে তারা কিন্তু তাদের গাড়িগুলো সেখানে দিচ্ছেন, তারা দিচ্ছেন। এই ঠিক একইভাবে অ্যাম্বুলেন্স ব্যবসাটি কিন্তু এরকমই, যে কেউ আগারগা শ্যামলী এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবসা করছেন, তিনিও এলাকার নিয়ন্ত্রণ করছেন। আপনাকে যদি অ্যাম্বুলেন্স ব্যবসা করতে হয় তাহলে ওই এলাকায় যিনি দায়িত্বপ্রাপ্ত প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ওনার সংগঠনের আওতায় আপনাকে অ্যাম্বুলেন্সটি পরিচালনা করতে হবে।
এবং ওনাকে কমিশন দিয়ে সেটি করতে হবে। আপনি যদি কমিশন আপনি যদি কমিশন আপনি যদি কমিশন না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাম্বুলেন্স ব্যবসা কিন্তু করতে পারবেন না। তো সবকিছু মিলিয়ে অ্যাম্বুলেন্স ব্যবসার যেই অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, সেই অবস্থা অনিয়ম দুর্নীতি রোধে সরকার আইনত পদক্ষেপ নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা সবার, এমনটি কিন্তু আমরাও আশা করছি। এবং আমরা আজকে অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ে আমার এই লাইভটি আশা করি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন, এবং একই সাথে আগামীতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব এবং এই বিষয়টি নিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।